আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদরা 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্র রয়েছে, অর্থাৎ কামারপুকুর আর.কে মিশন এমপি স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি এই নিয়মে কেবলমাত্র প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 15 থেকে 2 গুণ করে 30 নাম্বারের করা হয়েছে। তাহলে আমরা নম্বর বিভাজন ও সিলেবাসটা দেখে নেব। তোমাদের ইতিহাস বই থেকে পড়তে হবে। এক হচ্ছে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, আর 2 হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই দুটি থেকে তোমাদের মোট পরীক্ষা হবে। এরপর যেটা হচ্ছে নাম্বার বিভাজনটা, এই যে তোমাদের এখানে ছকের সাহায্যে নাম্বার বিভাজনটা দেওয়া আছে, তোমরা এখান থেকে নাম্বার বিভাজনটা দেখে নাও। মোট তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল এটা হবে ভোঁতা পাথর। এরপরে 2 আছে শস্য পেশাইয়ের মতো যাতা পাওয়া গেছে উত্তরপ্রদেশ, এটা হবে সরাইনহর রাইতে। এরপর 3 এটা হচ্ছে মেহেরগড় সভ্যতার আবিষ্কারে যা ফ্রাঁসোয়া জাইরিসকে সাহায্য করে, এটা হবে রিচার্ড মেডো। এরপর 2 গেছে এক কথায় উত্তর দাও যে কোনো 3টি। একে আছে প্রথম কোন পর্বের মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করতো, এটা হবে পুরানো পাথরের যুগের মানুষ হচ্ছে পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করতো। এরপরে 2 এটা আছে লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গেছে, লুসির কঙ্কাল আফ্রিকার ইথিওপিয়ার হাদার নামে একটি জায়গায় পাওয়া গিয়েছিল। এরপরে 3 আছে হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়, হরপ্পা কেন্দ্রটি 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। এরপর 4 আছে হরপ্পার লিপির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল, এর উত্তরটি হলো হরপ্পা লিপির অন্যতম বৈশিষ্ট্য ছিল এই যে সাংকেতিক লিপি ও বর্ণমালা বিহীন। এরপরে 3 এটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। একে আছে আদিম মানুষের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো, এটা হবে আগুন হবে। এরপরে 2টা আছে হরপ্পার নগরগুলি উঁচু এলাকা, এটা হবে সিটাডেল নামে পরিচিত ছিল। এরপর 4 এটা আছে ঠিক না ভুল নির্ণয় করো। একে আছে এফ থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম, এটা হবে হোমো ইরেক্টাস, এটা ভুল হবে। এরপরে 2 এটা আছে হরপ্পার নগর সভ্যতাকে ভারতের প্রথম নগরায়ণ বলা হয়, এটা ঠিক হবে। এরপরে 5 আছে 3-4টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। একে আছে হোমো হাবিলিস দক্ষ মানুষদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, এর উত্তরটি হলো হোমো হাবিলিসদের বৈশিষ্ট্য ছিল 1 এরা হাঁটতে পারত ও দলবদ্ধভাবে থাকতো। 2 সম্ভবত এরা ফলমূলের পাশাপাশি কাঁচা মাংসও খেত। 3 এরা প্রথম অস্ত্র হিসেবে পাথরকে ব্যবহার করতে শিখেছিল। এরা একটা পাথরকে আর একটা পাথর দিয়ে আঘাত করে পাথরে অস্ত্র বানাতো। এরপরে 5 থেকে 2 আছে নতুন পাথরের যুগের মানুষ কোন কোন দিক থেকে নতুন ছিল, এর উত্তরটি হলো নতুন পাথরের যুগের মানুষ অনেক ক্ষেত্রেই নতুন ছিল। যেমন 1 এই যুগের পাথরের হাতিয়ারগুলো ছিল আগের থেকে আরও উন্নত। 2 এই যুগের মানুষ কৃষিকাজ শিখেছিল, তারা নিজেদের খাদ্য উৎপাদন করতে শিখেছিল। 3 তারা যাযাবর জীবনযাপন ছেড়ে চাষের ক্ষেতে পাশে স্থায়ী বসতি গড়ে তুলেছিল। এরপরে 3 এটা হচ্ছে হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন, এর উত্তরটি হলো প্রায় ইতিহাস যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময় মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানতো, তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে, ডান থেকে বামে এগুলি লেখা হতো। এরপরে 4 আছে সিন্ধু সভ্যতার বিলুপ্তির প্রধান 2টি কারণ উল্লেখ করো, এর উত্তরটি হলো বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার খ্রিস্টপূর্ব 1750 অব্দের
পর থেকে অবনতি ঘটতে থাকে। হরপ্পা সভ্যতার অবনতির কারণ এক হচ্ছে বন্যা। সিন্ধু নদের বন্যার ফলে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। মহেঞ্জোদারো প্রাচীরের গায়ে কাদা চিহ্ন দেখে বন্যার কথা বলা হয়। এরপরে দুইটা আছে অনাবৃষ্টি। খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ বৃষ্টিপাতের অভাবে হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। এরপর তিনটা আছে অরণ্য ধ্বংস। হরপ্পা সভ্যতায় ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে প্রচুর কাঠ ব্যবহার করা হয়েছিল এবং কাঠের জন্য প্রচুর গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল। এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে। এরপরে 6 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে দাবানল কাকে বলে? আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনযাত্রার কী কী পরিবর্তন এনেছিল? এর উত্তরগুলি হলো বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে, দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। এর পরের প্রশ্নটি হলো আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল। এক, খাওয়ার অভ্যাসে পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে মানুষের খাবার অভ্যাসে পরিবর্তন এসেছিল। মানুষ কাঁচা খাবার খাওয়ার বদলে আগুন জ্বলছে খাবার খাওয়ার অভ্যাস শুরু করেছিল। এরপর দুইটা আছে জন্তু আক্রমণ মোকাবিলা পরিবর্তন। জন্তুরা আগুনকে ভয় পায়। আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করে। এরপর তিনটা হচ্ছে শীতের মোকাবিলা পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে আদিম মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জেলে রাখত। এরপরে দুইটা আছে মেহেরগড় সভ্যতা 3টি পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। এর উত্তরটি হলো এখনকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড়ে তামা পাথরের যুগের প্রত্নকেন্দ্রের খোঁজ পাওয়া গেছে। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া জারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। সাধারণভাবে মেহেরগড়ে 3টি পর্যায় লক্ষ্য করা যায়, যথা এক, প্রথম পর্ব খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ। 2, দ্বিতীয় পর্ব খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ। 3, তৃতীয় পর্ব খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ। এরপর এটা হচ্ছে 3টি পর্যায়ে বদল। প্রথম পর্ব, এই পথে মেহেরগড়ের অধিবাসীরা গম ও যবের চাষ করত। ছাগল, ভেড়া ও কুচওয়ালা ষাঁড় তাদের গৃহপালিত পশু ছিল। তারা পাথরের ছুরি ও পশুর হাড়ের তৈরি যন্ত্রপাতি ব্যবহার করত। এরপর এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে মেহেরগড়ের অধিবাসীরা গম ও যবের পাশাপাশি কার্পাস চাষ করতে শিখেছিল। তারা মাটির পাত্র তৈরি করতে শিখেছিল। প্রথম দিকে মাটির পাত্রগুলি হাত দিয়ে তৈরি করত, পরে কুমোরের চাকার সাহায্যে মাটির পাত্র তৈরি করতে শিখেছিল। তারা শাঁখ ও পাথর দিয়ে নানা রকম গয়না তৈরি করতে শিখেছিলাম। এরপর এটা হচ্ছে তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে মেহেরগড়ের অধিবাসীরা নানা রকমের গম ও যবের চাষ শিখেছিল। কুমোরের চাকায় মাটির পাত্র তৈরি করে সেগুলি আগুনে পোড়ানো হতো, তারপর সেগুলির গায়ে নকশা ও ছবি আঁকা হতো। এই পর্বে তামার ব্যবহার শুরু হয়েছিল। এরপরে 7 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এর উত্তরটি হলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় প্রাচীন প্রস্তর যুগের বা পুরনো পাথরের যুগের মানুষ ছড়িয়ে পড়েছিল। তার প্রমাণ পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকা, পাকিস্তানের পটুয়ার মালভূমি, হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চল, কর্ণাটকের হুনসি উপত্যকা, রাজস্থানের দিতওয়ানা, মহারাষ্ট্রের নেভাসা, মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকা প্রভৃতি অঞ্চলে। হাতিয়ারের ব্যবহার। পুরনো পাথরের যুগে মানুষের হাতিয়ারগুলি বেশিরভাগই ছিল হাতকুঠার ও চপার জাতীয় হাতিয়ার। বেশিরভাগ হাতিয়ার ভারী নুড়ি পাথর দিয়ে তৈরি করা হতো। পরবর্তীকালে পাথরের হাতিয়ার তৈরি পদ্ধতির বদল হয়। হাতিয়ারগুলি ছোট, হালকা ও ধারালো হয়, ফলে এই সময় ভারী নুড়ি পাথরের হাতিয়ারের ব্যবহার কমতে থাকে। পুরনো পাথরের যুগের মাঝের পর্বে প্রধান হাতিয়ার ছিল ছুরি। এই ছুরি জাতীয় হাতিয়ারের ব্যবহার পুরনো পাথরের যুগের শেষ পর্যন্ত চলেছিল।
এরপর এটা আছে খাবার জোগাড় করা। পুরনো পাথরের যুগের মানুষ নিজেরা নিজেদের খাবার জোগাড় করতে পারত না, তারা বনের পশু শিকার করে ও ফলমূল জোগাড় করে খেত। তারা দল বেঁধে পশু শিকার করত ও সবাই মিলে খাবার ভাগ করে খেত। এরপর এটা আছে বাসস্থান। পুরনো পাথরের যুগে মানুষ কোনো এক জায়গায় পাকাপাকি বসতি গড়ে তোলেনি। কোনো কোনো সময়ে তারা প্রাকৃতিক গুহাতে থাকতো, আবার তা না পেলে খোলা আকাশের নিচে দিন কাটাতো। এরপরে এটা হচ্ছে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল কারিগরি শিল্প। হরপ্পা সভ্যতায় মাটি, পাথর, ধাতু প্রভৃতি কারিগরি শিল্প ছিল। হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প: মাটির কারিগরি শিল্প, বাসনপত্র। হরপ্পা সভ্যতার উন্নত মাটির কারিগরি শিল্প ছিল। রোজকার ব্যবহারের জন্য মাটির পাত্র তৈরি করা হতো, এগুলিকে আগুনে পুড়িয়ে শক্ত করা হতো। পাত্রগুলির গায়ে লাল পালিশ ও উজ্জ্বল কালো রঙের নকশা করা হতো। হরপ্পায় মাটির থালা, বাটি, রান্নার বাসন, জ্বালা জাতীয় পাত্র তৈরি হতো। এরপরে দুইটা আছে ইট। হরপ্পা সভ্যতার অপর একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিল্প হলো ইট বানানো শিল্প। হরপ্পায় কাদামাটি দিয়ে সমান মাপের ইট তৈরি করে সেগুলিকে রোদে শুকনো হতো, তারা আগুনে পুড়িয়ে পাকা ইট জরুরি ইমারত তৈরিতে ব্যবহার করত। এবার হচ্ছে বয়ন শিল্প। হরপ্পা সভ্যতায় সুতো কাটার যন্ত্রের সন্ধান পাওয়া গেছে। এ অঞ্চলে বয়ন শিল্পীরা সুতি ও পশম দুই ধরনের বস্ত্র উৎপাদন করত। ঋতুভেদে হরপ্পাবাসীরা পোশাক পরিধান করত। শিল্পীরাও তাদের কথা মাথায় রেখে বস্ত্র উৎপাদন করত। এরপর এটা হচ্ছে ধাতুর কারিগরি শিল্প। হরপ্পা সভ্যতায় লোহার কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু তামা, ব্রোঞ্জ ও পাথরের তৈরি কুঠার, বর্ষা, ধনুক, মুসল প্রভৃতি অস্ত্র হরপ্পাবাসী ব্যবহার করত। এক্ষেত্রে মনে রাখা দরকার যে সিন্ধু সভ্যতায় ঢাল, বর্ম, শিরস্থান প্রভৃতি আত্মরক্ষামূলক অস্ত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর যেটা আছে গয়নার কারিগরি শিল্প। হরপ্পা সভ্যতায় গয়না বানানোর জন্য সোনা, তামা, পাথর, হাতির দাঁত প্রভৃতি ব্যবহার করা হতো। নীল, লাপিস লাজুলি পাথর দিয়েও গয়না বানানো হতো। এরপর এটা আছে ভাস্কর্য শিল্প। হরপ্পা সভ্যতায় অনেক ভাস্কর্যের নমুনা লক্ষণীয়। ব্রোঞ্জের তৈরি নারী মূর্তি পাওয়া গেছে, আবার পোড়ামাটির নারী মূর্তি, পশু ও পাখির মূর্তি। বানরের মূর্তিগুলি সম্ভবত খেলনা হিসেবে ব্যবহার করা হতো। শিল্প মানুষের রুচি, পছন্দ, মানসিকতার পরিচয় বহন করে। সে যুগে এ ধরনের শিল্পের বিকাশ মানুষের উচ্চ ভাবনার পরিচায়ক। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ইতিহাস বিষয়ে যে একের দাগের প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।